নির্বাচন সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তে বললেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্র সংস্কারের গুরু দায়িত্ব পালনের অঙ্গীকার। হত্যা মামলায় গ্রেফতার গোলাপ, মিডিয়া দখল সহ দেশ বিদেশে অঢেল বিত্ত বৈভব। বন্যা দুর্গত এলাকায় কমেনি দুর্ভোগ, এখনো পানিবন্দী লাখ লাখ মানুষ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদের সাথে আছি আমি সাবরি আহমেদ। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21eTV চ্যানেলে। সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপকে রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। নেওয়া হয়েছে ডিবি হেফাজতে। রাজধানীর আদাবরে গার্মেন্টস কর্মী হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে। 2018 সালে আওয়ামী লীগের মনোনয়নে মাদারীপুর 3 আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন গোলাপ। মানুষরূপী ভয়ঙ্কর এক গোলাপ ফুটেছিল মাদারীপুরে। সুগন্ধের লেশ মাত্র ছিল না। উৎকট দুর্গন্ধে শ্বাস নিয়েই কষ্টকর ছিল মাদারীপুর 3 আসনের সাধারণ মানুষের। আব্দুস সোবহান গোলাপের দখল হামলা মামলায় তটস্থ ছিলেন গোটা মাদারীপুরের জনগণ। ক্ষমতার অপব্যবহার করে গোলাপ কামিয়েছেন অন্তত 10,000 কোটি টাকা। মিডিয়া দখল সহ দেশ বিদেশে গড়েছেন অঢেল বিত্ত বৈভব। মাদারীপুরের কালকিনি প্রতিনিধি রকিবুজ্জামানের সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। আব্দুস সোবহান গোলাপ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী, স্বৈরাচারের বিশ্বস্ত কেশিয়ার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে জায়গা পেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠেন গোলাপ। অর্থের নেশা পেয়ে বসে থাকে। ক্ষমতার অপব্যবহার করে দুহাতে কামান অর্থ। অন্তত 10,000 কোটি টাকার মালিক হন অল্প সময়ে, যার একটি অংশ চলে যায় যুক্তরাষ্ট্রে থাকা হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের কাছে। যুক্তরাষ্ট্রে গোলাপে রয়েছে অঢেল সম্পত্তি। দেশটিতে 9টি বিলাসবহুল বাড়ি কিনেছেন তিনি। এছাড়া দুবাই, সিঙ্গাপুর, কানাডাতেও আব্দুস সোবহান গোলাপ সম্পদের পাহাড় গড়েছেন বলে খবর আছে। বিতর্কিত ব্যবসায়ী এস আলমের ভাড়াটে হয়ে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল ২১শে টেলিভিশনও প্রায় 8 বছর দখলে রাখেন আব্দুস সোবহান গোলাপ। পুরস্কার হিসেবে গোলাপের স্ত্রী গুলশান আরাকে করা হয় ২১শে টেলিভিশনের পরিচালক। বুকে ধারণ করে বিশ্বাস করে তারই আলোকে আমরা আগামী দিনে জাতির জন্য, দেশের মানুষের জন্য কিছু দিতে পারবো এই পরিবারের পক্ষ থেকে, এটা আমরা কিন্তু আজ অঙ্গীকারবদ্ধ। এদিকে নিজ জেলা মাদারীপুরে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন সাবেক প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী। জমি ও প্রতিষ্ঠান দখল, কমিশন বাণিজ্য, সরকারি বরাদ্দ আত্মসাৎ, চাঁদাবাজি সবই করেছেন নির্দয়ভাবে। আশারও করার জায়গায় হেনে জোর করে গোলাপ নিয়ে লইয়ে গেছে। 25,000 টাকার মাটি করছি আমি, বাড়ি কর্ম করিয়া এরপর এই বাড়ি দখল করে লইয়ে গেছে। গোলাপের অপকর্মের প্রতিবাদ করা যেত না। হামলা ও মামলার ভয়ে তটস্থ থাকতেন স্থানীয়রা। আমি হাসপাতালে 27.5 জায়গা দিছি। আমার ছেলে চাকরি দেওয়ার কথা ছিল, 2 ছেলেরই, কিন্তু চাকরিও দেয় নাই, টাকাও দেয় নাই। প্রধানমন্ত্রী ভয় দেখে আমার জায়গা আর ওদের জায়গা সব নিয়ে গেছে। কাঁচা ধানের ভিতরে বালি ছাড়িয়ে দিয়া ভরিয়া দাওয়াই রাখছে। আমাকে পোলাপা নিয়ে ফিরে আইয়া বাড়ি টেকতারে নাই। আমাকে হসপিটালে জায়গা ছিল 36%, আমাকে জায়গাটা নিয়ে গেছে। কালকিনির উত্তর রমজানপুর ও চর দৌলত খা মৌজায় একের পর এক জমি দখল করেছেন গোলাপ। দখলি জমি ও বসত ভিটায় নিজের ও পরিবারের সদস্যদের নামে গড়েছেন একাধিক প্রতিষ্ঠান। এই গোলাপ মেয়ে আমারে উড়াই দিছে। এই গোলাপ মেয়ে তো কলেজ মিরাজ করছে, এই 2 বছর হয়। এই বাড়িটা আমাদের শুধু আছে, আর ওদিকে যে জায়গা ছিল আমাদের সব নিয়ে গেছে। ওই বাড়িটা উঠানোর জন্য অনেক হামলা টামলা, অনেক হুমকি দিয়েছে। এছাড়া ক্ষমতার দাপটে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম নিজের নামে নামকরণ করেছেন। এ থেকে বাদ যায়নি মসজিদও। এলাকার নির্মিত মসজিদও নিজ নামে নামকরণ করেছেন আব্দুস সোবহান গোলাপ। এই যে ভবন করছে আমাদের দোকানপাট ভাঙ্গা, গোলাপ ভাই নিজে নিয়া এই কলেজের লাইব্রেরির জন্য। আমাগো জায়গা আমাগো নাক কইরা লয়ে গেছে, বালি বর্ষে, আমাগো তার জিগেও নাই। গোলাপের মুক্তিযোদ্ধা সনদ নিয়েও ঘোর আপত্তি বীর মুক্তিযোদ্ধাদের।
গোলাপ নানান জায়গায় প্রচার করে বেড়াইছে যে আমার সাথে সে ট্রেনিং দিছে এবং যুদ্ধ করছে, কিন্তু আমার জানা মতে সে আমার সাথে ছিল না এবং যুদ্ধ করছে এও আমি জানি না, কিন্তু আসলে সে মুক্তিযোদ্ধা কিনা আমার সেটা ভালো করে জানাও না। হাসিনার পতনের পর তার বিরুদ্ধে মামলা করেছেন এক বীর মুক্তিযোদ্ধা সহ 5 ভুক্তভোগী। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা স্বৈরাচার পতনের আন্দোলনে অংশ নিয়েছিল, সেই স্বপ্ন পূরণে তিনি অঙ্গীকারবদ্ধ। এ সময় তিনি বলেন, রাজনৈতিক সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে নির্বাচন অনুষ্ঠানের সময়সীমার বিষয়টি। নির্বাচন কমিশন, বিচার বিভাগ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার সম্পর্কেও অন্তর্বর্তী সরকারের ভাবনার কথাও তুলে ধরেন তিনি। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের 16 দিন পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বক্তব্যে উঠে আসে আওয়ামী সরকারের দুঃশাসন, দুর্নীতি, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, গণমাধ্যমকে যেভাবে বিতর্কিত করা হয়েছে তা থেকে শুরু করে বিচার বিভাগের সংস্কার সহ নানা ইস্যু। একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার বিভাগের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যাসিবাদী সরকারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ এবং আয়নাঘরের মতো চরম ঘৃণ্য সকল অপকর্মের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। এসব অপকর্মের সঙ্গে জড়িত সকলের বিচার নিশ্চিত করা হবে। তালিকা প্রস্তুত করে মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে। দুর্নীতি ও সম্পদ পাচারের বিচার করা হবে। আইন শৃঙ্খলার ক্ষেত্রে জনমুখী ও দলীয় প্রভাবমুক্ত জবাবদিহিমূলক কাঠামো সৃষ্টির লক্ষ্যে পুলিশ কমিশন গঠন করা হবে। মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত করে এমন সব আইনের নিপীড়নমূলক ধারা সংশোধন করা হবে। এ সময় তিনি কথা বলেন নির্বাচন অনুষ্ঠানের সময় প্রসঙ্গে। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। তারা যখনই বলবে আমরা চলে যাব। আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব। কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব। হাসিনা সরকারের সময় আর্থিক খাত ও শেয়ার বাজারে লুটপাটের কথা উল্লেখ করে দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। প্রশাসনের সকল ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো যেন জনগণের আস্থা ফিরে পায়, সেটি আমাদের অন্যতম উদ্দেশ্য। লুটপাট ও দুর্নীতির আখড়ায় পরিণত করা ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এই খাতে দক্ষ জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা স্থাপন, ব্যবসা বাণিজ্যে সহায়ক পরিবেশ তৈরি এবং জনগণের জীবনযাপন সহজ করতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার আমরা উদ্যোগ সচল করেছি। আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে আন্দোলনে নিহত ছাত্র জনতাকে স্মরণ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে ভাষণ শুরু করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বন্যা কবলিত এলাকার সকল মানুষের দুর্ভোগ লাঘবে সরকার সঠিক সহায়তা দেওয়ার জন্য সরকারের যত কার্যক্রম আছে তাদের সচল করেছে। ইতিমধ্যে উপদেষ্টাবৃন্দ বিভিন্ন এলাকার দায়িত্ব নিয়ে এলাকায় গেছেন। আমার কার্যালয়ে একটা নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। বন্যা পরবর্তী কার্যক্রম নেওয়া হয়েছে। ভবিষ্যতে বন্যা নিয়ন্ত্রণের জন্য করণীয় কি স্থির করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ফেনী, নোয়াখালী ও কুমিল্লার অনেক উপজেলায় পরিস্থিতি খুবই নাজুক। ফেনীর গ্রামাঞ্চলে অন্তত 1 লাখ মানুষ পানিবন্দী। মুঠোফোনে নেটওয়ার্ক ব্যাহত হওয়ায় প্রকৃত পরিস্থিতির ধারণা পাওয়া যাচ্ছে না। বন্যায় সরকারি হিসেবে সারা দেশে এখন পর্যন্ত মারা গেছেন 18 জন। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বন্যায় সবচেয়ে বিপর্যস্ত ফেনীর কোথাও কোথাও পানি সামান্য কমলেও দুর্ভোগ কমেনি। এখনো পানিবন্দী 80% মানুষ। পানিতে তলিয়ে থাকায় মানুষজন ঘরে ফিরতে পারছে না। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। হেলিকপ্টারে করে দেয়া ত্রাণ নিয়ে কাড়াকাড়ি করতে দেখা যায় দুর্গতদের।
কুমিল্লায় পরিস্থিতি স্থিতিশীল থাকলেও গোমতীর বাঁধ ভাঙায় বেড়েছে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার পানি। এতে 2 উপজেলার মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। এদিকে সরকারি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ত্রাণ নিয়ে গেলেও নৌকা ও ট্রলারের অভাবে দুর্গত এলাকায় তা পৌঁছানো কষ্টসাধ্য হয়ে পড়ছে। বর্তমানে আমাদের অনেকটি রোগী ভিতরে আটকা পড়ে আছে। আমরা এদিক থেকে যাইতে পারতেছি না, ওই দিক থেকে আসতে পারতেছি না। আমাদের পাশে ব্রিজটা অলরেডি ভেঙে গেছে। নোয়াখালীতে ধীরে ধীরে বন্যার পানি কমলেও 502টি আশ্রয় কেন্দ্রে এখনও 76,000 মানুষ অবস্থান করছে। এদিকে মুছাপুর ক্লোজারের 23টি গেট খুলে দেয়ায় মেঘনা নদী হয়ে সেকেন্ডে 756 ঘনমিটারের বেশি পানি নামছে বঙ্গোপসাগরে। বাড়িঘর সব কিছু ছাড়ি, গরু ছাগল সব চালি নিরুপায় হয়ে আশ্রয়। ওখানে এখন আমরা এক কামার হানিয়ে গেছে, আমরা রাঁধি বাই খাইতে পারিনি। কেঁচা খাওয়া কিছু নেই। মা বোন জামাই বাগিনা সবাইকে নিয়ে আশ্রয় কেন্দ্রের মধ্যে আছি। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও জুড়ি ও মনো নদীর পানি এখনও বিপদসীমার উপরে। পানিবন্দী সদরের একাংশ, রাজনগর ও কোলাউড়ার মানুষ। আমরা সহযোগিতা সবসময় থাকবে, অতীতও রয়েছে, ভবিষ্যৎ রয়েছে, বর্তমানেও থাকবে। এদিকে খুলনার দেলটির ক্ষতিগ্রস্ত ওয়াবদার বেড়ি বাঁধ 4 দিনেও মেরামত করা সম্ভব হয়নি। জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে 13টি গ্রাম। পানিবন্দী 15,000 মানুষ। তলিয়ে গেছে ফসলি মাঠ, ঘরবাড়ি ও মাছের ঘের। টেকসই বেড়িবাঁধটা আমাদের এখানে খুব প্রয়োজন, যেটা না হলে আমরা কোনো মতেই এখানে বসবাস করতে পারবো না। ঘর বাড়ি গরু বাছুর সব কিচ্ছু নেই, সব ভাঙিয়ে চুরমার হয়ে গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে দেশের 11 জেলার 77টি উপজেলা বন্যা কবলিত। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। ভারতে বসে হাসিনার কোনো ষড়যন্ত্রই আর কাজে আসবে না বললেন মির্জা ফখরুল। আমন্ত্রণ আবারও 21 সংবাদে। ভারতে বসে শেখ হাসিনার কোনো ষড়যন্ত্রই আর কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ কার্যক্রমই এখন বিএনপির মূল লক্ষ্য। আর ছাত্র জনতাকে হত্যাকারী দুর্বৃত্তদের জায়গা দিয়ে সেনাবাহিনী ভুল করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। মাহমুদ হাসানের প্রতিবেদন। সিলেটে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আজকে দেখুন যে এই বাংলাদেশ যখন আবার নতুন করে উঠে দেওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই আবার সেই ভারতবর্ষ থেকেই দুঃখজনক ভাবে পতিত ফ্যাসিবাদ প্রতিনিধি হাসিনা তিনি বিভিন্নভাবে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলমত নির্বিশেষে সকল বিত্তবানদের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। সর্বস্তরের মানুষের কাছে যারা বন্যায় এফেক্টেড নন, ক্ষতিগ্রস্ত নন, তাদের কাছ থেকে আহ্বান জানানো হয়েছে, অনুরোধ করা হয়েছে তারা যে সাহায্যটা দেবেন। আমরা এই ত্রাণ সংগ্রহ কমিটি সেটা সংগ্রহ করে যত দ্রুত সম্ভব তারা উপদ্রুত মানুষের কাছে, বন্যা কবলিত মানুষের কাছে সেটি পৌঁছে দেবে। বিএনপি শুধু নয়, এদেশের সাধারণ মানুষ যারা মানবিক সাহায্যের জন্য এগিয়ে আসবেন তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের এই ত্রাণ কেন্দ্রে এসে আপনারা আপনাদের সেই শুকনা খাদ্যদ্রব্য হতে পারে, ইভেন আর্থিকভাবেও সহযোগিতা হতে পারে। এটি প্রত্যেকটা জায়গায় যেটাই আপনারা সহযোগিতা করেন না কেন যথাযথভাবে এটা সংরক্ষণ করা হবে। এদিকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 32তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা শেষে দলের স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ জানান, প্রশাসনে শেখ হাসিনা সরকারের মদত দিয়েছিল যারা, তাদের সরিয়ে দিতে হবে। অনতি বিলম্বে আমরা দোষী ব্যক্তিকে সরিয়ে প্রয়োজন হলে এই যে উপদেষ্টা পরিষদ আছে সেখানে আরো ছাত্রদেরকে দেন,
যারা বিপ্লবে অংশগ্রহণ করেছে তাদেরকে নেন। আমাদের বুদ্ধিজীবীদের আর প্রয়োজন নাই, যারা তাকিয়ে তাকিয়ে দেখে, দুঃসময়ে চুপ থাকে আর বিজয়ের পরে এসে ক্যামেরার সামনে দাঁড়ায়। এদিকে পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে আর্থিক সহায়তা প্রদান করে আমরা বিএনপি পরিবার নামে নতুন সংগঠন। মাহমুদ হাসান, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফ্রেশ সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। নির্বাচন সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তে বললেন প্রধান উপদেষ্টা, রাষ্ট্র সংস্কারের গুরু দায়িত্ব পালনের অঙ্গীকার। হত্যা মামলায় গ্রেফতার গোলাপ, মিডিয়া দখল সহ দেশ বিদেশে অঢেল বিত্ত বৈভব। বন্যা দুর্গত এলাকায় কমেনি দুর্ভোগ, এখনো পানি বন্দী লাখ লাখ মানুষ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 10টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।